وكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا صدق الله العظيم অর্থ কাজেই হে নবী তুমি আল্লাহর পথে লড়াই করো তুমি নিজের সত্তা ছাড়া আর কারো জন্য দায়ী নও অবশ্যই ঈমানদারদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করো আল্লাহ শীঘ্রই কাফেরদের শক্তির মস্তক চূর্ণ করে দিবেন আল্লাহর শক্তি সবচেয়ে জবরদস্ত এবং তার শাস্তি সবচেয়ে বেশি কঠোর যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন মহান আল্লাহ যা বলেছেন যথার্থই বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো সংগ্রামী রাজশাহীবাসী আজকের এই বিশাল জনসমুদ্রে নির্বাচনী জনসভায় এ পর্যায়ে স্বাগত বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী নায়েবে আমির বিশিষ্ট আইনজীবী রাজশাহী বারের সাবেক নির্বাচিত সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অন্যান্য কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 5ই ফেব্রুয়ারি, আর মাত্র একটি সপ্তাহ রয়েছে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমি মনে করি আজকের এই সমাবেশ আমাদের শপথ নেওয়ার সমাবেশ। এই সমাবেশ হচ্ছে আগামী 12ই তারিখ
দুর্নীতিবাজদের কবর দেওয়ার সমাবেশ। এই সমাবেশ হচ্ছে আগামী 12 তারিখ অর্থ পাচারকারীদের এ দেশ থেকে মূলচ্ছেদ করার সমাবেশ। আমি মনে করি আগামী 12 তারিখ আমাদের বাংলাদেশকে শান্তিপূর্ণ এবং কল্যাণকর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার সমাবেশ। সংগ্রামী ভাই ও বোনেরা, বিগত সরকারের আমলে আমাদের হত্যা, খুন, গুম হয়েছে অনেক। আমরা চাই না আগামী দিনে বাংলাদেশে আর হত্যা, খুন, গুম হোক। আমরা চাই না এ বাংলাদেশের চাঁদাবাদদের কোনো দাপট দেখা যাক। আজকে আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের পরে এদেশে একটি গোষ্ঠী চাঁদাবাজি করে বেড়াচ্ছে, টেন্ডারবাজি করে বেড়াচ্ছে, এদেশের মানুষকে লুটপাট করছে, এদেশের মা বোনদের উপর জুলুম অত্যাচার করছে। আজকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যে সমস্ত বোনেরা রাস্তায় বের হয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে, তাদের কাপড়কে টেনে ধরা হচ্ছে। আমরা চাই না আগামী 12 তারিখে এ ধরনের কোনো দল, কোনো ব্যক্তি এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হোক। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নেতৃবৃন্দ এদেশের মানুষের কাছে পরীক্ষিত নেতৃবৃন্দ, সকল প্রকার জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশে অবস্থান করেছেন। কিন্তু একটি দলের নেতা নিরাপদে সেই লন্ডন পালিয়ে গিয়েছিলেন। আজকে এসে উনি বড় বড় গলায় বক্তব্য রাখছেন। কিন্তু আমরা বলতে চাই এ দেশবাসীকে, আমরা বলতে চাই রাজশাহীবাসীকে, এই পরীক্ষিত নেতাদেরকে বাদ দিয়ে অন্য কোনো পথে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে আগামী দিনে আবার যদি কোনো সময় এদেশে জুলুম অত্যাচার শুরু হয়, তাহলে দেখা যাবে কি ওই সমস্ত নেতা নেত্রীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে দেশের মানুষকে ফেলে রেখে। তাই আসুন আগামী 12 তারিখ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে, বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে, এদেশে যারা হত্যা, খুন, গুম হয়েছে তাদের বিচারের লক্ষ্যে, তাদের বিচারকে কার্যকর করার লক্ষ্যে এ দেশকে আমরা শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ার জন্য 12 তারিখে আমরা আমাদের এই রাজশাহীতে দাঁড়িপাল্লা সহ 11 দলের প্রার্থী বিভিন্ন জায়গায় যারা যেখানে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমরা নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী রাজশাহীবাসী, বিগত দিনে যারা অপপ্রচার চালিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে মাদ্রাসা মাঠে এসে খেয়াল করে দেখুন ওই নারীরা আজকে মাদ্রাসা মাঠের সবচেয়ে বেশি জায়গা দখল করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমাদের মা বোনেরা দেশ গড়ার কাজে মাঠে নামবে, যে ওই হাত দিয়ে মা বোনদের দিকে অন্যায়ভাবে কাপড় ধরে টানাটানির হুমকি দিবে তাদের হাতকে ভেঙে ফেলা হবে, যে পা নিয়ে হেঁটে যাবে সেই পাকে গুড়িয়ে দেওয়া হবে, প্রয়োজনে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করছেন উত্তরবঙ্গের আলোচিত সাহিত্য সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী, আমাদের রাজশাহীর শিল্পী গোষ্ঠী, রাজশাহী শিল্পী পরিষদের শিল্পীবৃন্দ।
মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গীন তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গীন যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান ফুলের মানুষ করে ঘ্রাণে উজালা প্রাণে ভালোবাসার সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব ফুলের মানুষ করে ঘ্রাণে উজালা প্রাণে ভালোবাসার সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতৌদান বিজয়ের পুতৌদান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আসসালামু আলাইকুম মাঝখানে যেসব ভাইরা বসে আছে দাঁড়িয়ে আছেন বসেন দয়া করে বসেন এদিকে এদিকে যেসব বোনেরা দাঁড়িয়ে আছেন তারা বসেন দাঁড়িয়ে থাকা যাবে না বসে পড়েন জায়গা নিয়ে বসে পড়েন যদি জায়গা না থাকে তাহলে পিছনে চলে যান কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না দয়া করে বসে পড়েন ভাইরা বসেন বসে পড়েন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এলডিপির রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক আমাদের একান্ত পরিচিত মুখ জনাব ওহিদুজ্জামান ডাবলু ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রাজশাহীবাসী, কেমন আছেন আপনারা? আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘ 17টা বছর বাংলাদেশের মানুষ কি অবস্থায় ছিল এটা আপনারা সকলেই অবগত আছেন। 5ই আগস্ট 2024 সালে আমরা এক নব্য হিটলার বাংলাদেশের শেখ হাসিনা নামক ফ্যাসিস্ট যে আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল, তাদেরকে আমরা 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ভারতে বিতাড়িত করেছি। এখন আপনারা যেখানে সেখানে বাংলাদেশের আনাচে কানাচে যে স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সেটা হলো এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বিভিন্ন দলের বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত করেছি। সেই বিষয়ে বিস্তর কিছু বলতে চাই না, বলতে গেলে অনেক সময় সাপেক্ষতার ব্যাপার। কিন্তু আমার নেতা 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান রাজনীতিবিদ, যখন দেখলেন বাংলাদেশের এই পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে তার একটি নৈতিক দায়িত্ব বাংলাদেশের মানুষের কাছে থাকে। সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতেই একটি 11 দলীয় জোট নামক বাংলাদেশের মহাজোট গঠন করা হয়েছে এবং সেই মহাজোটকে আগামী দিনের 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের রাজশাহীতে 6টি আসন তথা এখানে আমাদের 5টি সংসদ পদপ্রার্থী আছে, একটি চাপে আছে, গোদাগাড়িতে আছে। আমাদের রাজ্যের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, জেলা ও মহানগরের সর্বসাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো আমাদের যে সমস্ত জায়গাতে যে সমস্ত প্রার্থীগণগুলো আছেন, তাদেরকে নির্দ্বিধায় নির্বিঘ্নে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি প্রত্যাশা করি। আরেকটি কথা না বললেই নয়, বহু পূর্ব থেকেই একটি কথা আমরা রাজনৈতিক অঙ্গনে পরিলক্ষিত করি, সেটা হলো ইতিপূর্বেই জসিম ভাইরা বলে গেছেন, আমার পুনরাবৃত্তি করার দরকার নেই। আমাদের নারী মা বোন ভাই বোন তাদেরকে আমরা ক্ষমতায় আসলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, এই মর্মে একটা গুজব ছড়ানো হয়। আপনাদেরকে আমি আমার এই জায়গা থেকে আশ্বস্ত করতে চাই, এই সমস্ত গুজবে কান দিবেন না। 24-এর যোদ্ধা, 71-এর যোদ্ধা, আমি 90-এর যোদ্ধা। সুতরাং সর্বশেষ ফিনিশিং কথাটি বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই, কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহীর 5 আসনের আগামী দিনের কান্ডারি, আমাদের পুঠিয়া এবং দুর্গাপুরের আগামী দিনের রূপকার মাওলানা মঞ্জুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মঞ্জুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামিক রাজশাহী অঞ্চলের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা একত্রিত হতে পেরেছি। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার আজকের এই সমাবেশের আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং আমার সাংবাদিক বন্ধুগণ শহর সামনে উপবিষ্ট এই রাজশাহী অঞ্চলের সম্মানিত আমার তৌহিদি জনতা, সকলের প্রতি আবার তাকবীর, নারে তাকবীর। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আমাদের একটি টার্ম কার্ড। আমাদের এই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জমিনে বিভিন্ন অঞ্চলে নতুন ফ্যাসিবাদের উদ্ভব ঘটেছে। এই ফ্যাসিবাদদের আমরা জানিয়ে দিতে চাই, 24শে আগস্টে যেভাবে আমরা সারা বাংলার জনগণকে সাথে নিয়ে আমরা যেভাবে প্রতিহত করেছি, উৎখাত করেছি ফ্যাসিবাদের, আমরা চাই না আবারও নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আবারও দাঁড়িয়ে যাই। আমরা অনুরোধ করতে চাই, কোনো বাধা বিপত্তি নয়, সকলে মিলে আগামী 12 তারিখের নির্বাচনে নির্ভয়ে আমরা প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ভোটারকে বলতে চাই, সবাই এসে এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করার জন্য একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ। সকলকে এই আহ্বান রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী 4 সংসদ সদস্য পদপ্রার্থী গরিবের ডাক্তার ডাক্তার আব্দুল বারী সর্দার। বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার আব্দুল বারী সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত উপস্থাপক, সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত রাজশাহী এলাকার প্রাণপ্রিয় তৌহিদি জনতা এবং আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী জনতা, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন আমার আপনার প্রত্যেকটা মানুষের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই বিশ্বাস করি বিগত সরকারের সময়ে আমরা সুখে ছিলাম না। আমরা কি বর্তমানে সুখে আছি? কেন নাই? একটি মহলের, একটি দলের চাঁদাবাজি, দখলদারিত্ব, পুকুর দখল, ঘাট দখল, সিএনজি স্ট্যান্ড দখলের রাজত্ব কায়েম করে, চাঁদাবাজির রাজত্ব কায়েম করে গোটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমাদের বন্ধুরা বলেন তাদের হাতে নাকি আমাদের সম্মানিতা মা ও বোনেরা নিরাপদ। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে ইন্টারনেট, ফেসবুক খুলুন, দেখুন বাংলাদেশের প্রতিটি গ্রামে, অঞ্চলে, পাড়ায়, মহল্লায় আমার সম্মানিতা মা ও বোনেরা তাদের কাছে কিভাবে লাঞ্ছিত হচ্ছে, কটূক্তিকতার শিকার হচ্ছে। নির্বাচনের আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই যারা এই চিন্তা করেন তারা যে ভবিষ্যতে তাদেরকে সেফগার্ড দিবেন, এটা বিশ্বাস করা যায় না। সম্মানিত ভাইরা, স্বাধীনতা আজ 54 বছর অতিক্রম হলেও এদেশের জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন না হওয়ার একটি মাত্র কারণ আমি আপনাদেরকে বলতে চাই, এই গোটা বাংলাদেশটাকে যদি একটা কলস মনে করি, এই কলসের তলায় দুর্নীতি নামক একটা বিশাল ফুটা আছে। এই দুর্নীতি নামক ফুটা যদি বন্ধ করা না হয়, আমি আপনি কোনোদিনই এ জাতির ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব না। তাই আসুন আগামী দিনের নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের না বলি, এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি, রাজশাহী 6 বাঘা চারঘাটের আগামী দিনের দাঁড়িপাল্লার কাণ্ডারি জননেতা অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সমবেত রাজশাহী সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী 3 আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। হযরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ বিধৌত পদ্মা বিধৌত অগণিত শহীদের রক্তস্নাত রাজশাহীর এই নগরের বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববরেণ্য মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট
বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ ও 11 দলের নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুইটি কথা বলে শেষ করতে চাই। আজকে নির্বাচনের মাঠে আমাদের বন্ধু সংগঠনের ভাইরা, প্রধান নেতা বলছেন তারা এতই অজ্ঞ, গতকালকেও বলেছেন বদরের যুদ্ধে নাকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু অংশগ্রহণ করেছিলেন। ইসলাম সম্পর্কে তারা এতই অজ্ঞ, বদরের যুদ্ধ কবে হয়েছিল, আয়েশার বিবাহ কবে হয়েছিল সেটাও তারা জানে না। আজকে তারা নারী জাতির অধিকারের কথা বলে, আমাদেরকে সতর্ক থাকতে হবে এদের সম্পর্কে সতর্ক থেকে আমাদেরকে আগামী দিনে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় আনতে হবে ইনশাআল্লাহ। আমি রাজশাহীর দুইটি কথা বলে শেষ করব। রাজশাহীতে ইতিমধ্যে কোনো উন্নয়ন হয় নাই। যোগাযোগ ব্যবস্থার জন্য 30 কিলোমিটার মিটার গেজ রেল লাইন দরকার সারা বাংলাদেশের যোগাযোগের জন্য। রাজশাহীতে বিভাগীয় শহরে একটি মাত্র সিএনজি সেন্টার, যার কারণে মানুষ সিএনজির গ্যাস পায় না। এটার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। রাজশাহী জিআই পণ্য আম ভিত্তিক কারখানা অবশ্যই গঠন করা হবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত শাহ মখদুম রূপস রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত শত শত আহত পঙ্গুত্ব শহীদের নগরী রাজশাহী সদরের এমপি পদপ্রার্থী মানবিক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। নাহমাদুন সাল্লাল্লাহু রাসূলের কারীম মামাবাদ। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ এর স্মৃতি বিজড়িত পদ্মা নদী বিধৌত এবং শত শহীদের রক্তস্নাত রাজশাহীতে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই জনসভার সম্মানিত সভাপতি রাজশাহী মহানগরী আমির জনাব কেরামত আলী, সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলন নেতা মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান সহ জামাত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সময় নেব না, আমি আমিরে জামাতকে, মোহতারাম আমিরে জামাতকে সময় দিতে চাই। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সংগ্রামী রাজশাহীবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেত্রী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল ডাক্তার মাহমুদা আলম মিতু। বক্তব্য রাখছেন ডাক্তার মাহমুদা আলম মিতু। আসসালামু আলাইকুম। এই যে বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার বাম পাশে হাজার হাজার বোনদের দেখতে পাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি হাজার হাজার বোনদের সামনে দুটা কথা বলার সাহস পেয়েছি এবং আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। বোনেরা, এই যে এদিকে শুনেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় সংকটকালীন মুহূর্তে আমরা মেয়েরা দাঁড়িয়েছিলাম, দাঁড়াইনি? এমনকি ইসলামেও বড় বড় সংকটকালীন মুহূর্তে নারীরা দাঁড়িয়েছিল। নারীরা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল না? আমরা আজকে একটা সংকটকালীন মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের 11 দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন, দুষ্ট লোকেরা আমাদের পেছনে লেগেছে। তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে। তারা আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করছেন। এমনকি
কত পরিকল্পিত অংশ দেখেন। হ্যাক করছে, হ্যাক করে তিনি বলেছেন হ্যাকার ধরা পড়েছে, তারপরও সেই হ্যাকিং নিয়েই রাজনীতি করছে। আর কি বলছে? বলছে তারা নাকি চাকরিজীবীদের, আমরা নাকি চাকরিজীবীদের খারাপ কথা বলেছি। অথচ দেখেন আমাদের দুজন নেতা আছেন, এর মধ্যে আমাদের আমিরে জামাত একজন, তার স্ত্রী কিন্তু একজন চাকরিজীবী। আর তাহলে সে শুধু তার স্ত্রী নয়, তার দুই কন্যা, তারাও কিন্তু চাকরিজীবী। তাহলে এই যে একটা মিথ্যা অপপ্রচার, এবং এই অপপ্রচার দিয়ে আবার কিছু লোকজনকে দাঁড় করিয়ে এই যে একটা মিথ্যা চালানো, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেছি না? এই যে দেখেন, আমি চাকরিজীবী বোন হয়ে দাঁড়িয়ে গেছি। আপনারা বোনেরা এই যে ভাইদের পাশে দাঁড়ান। দেখেন আমাদের ভাই হাদিকে মেরে ফেলছে। হাদি আজকে নাই, কিন্তু হাদির বোনেরা আছে, হাদির ভাইরা আছে। আমিরে জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতায় আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে। বলেন মাশাআল্লাহ। কোন নেতার ক্ষমতা আছে? কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দেওয়ার? নাই, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে, নিজেরাই মা বোনদের উপরে হামলা করে না? বিভিন্ন জায়গায় নারীদের হিজাব টেনে খুলে ফেলে। এই রকম সাহস বাংলাদেশে যাতে আর কেউ না করতে পারে, তার জন্য আমার মা বোনেরা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের গায়ে কেউ হাত দিতে আসলে, আপনাদের হিজাব টেনে কেউ খুলে ফেলতে আসলে, আপনারা একজন শত শত নারীরা পথে নেমে যাবেন। এই পরিমাণ শক্তি আর সাহস কাউকে আর দিবেন না। আসুক আর একবার আমার কোনো মা বোনদের গায়ে হাত তুলতে আসুক, আমরা কিভাবে সেই হাতকে প্রতিহত করতে হয় আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা পারবেন না বোনেরা? শুনেন, হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বাজার কমিটির পরিদর্শক ছিলেন। ইসলামে কোথাও নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয় নাই, বরং যারা জানে না ইসলাম, বরং যারা ওই একটু আগে বলে গেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েও তারা মিথ্যাচার করছে, জানেই না, ইসলামের সম্পর্কে ন্যূনতম ধারণা তো নেই, না থাকার কারণে এই যে উল্টাপাল্টা কথা বলছেন এবং নারীদেরকে নিয়ে এমন কথা বলছেন যে ইসলামকে ভুল প্রমাণিত করছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা আর তাদের সাথে নাই। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না। আমরা নারী নিপীড়কদের দেখতে চাই না। আমরা তাদের ফ্যামিলি কার্ড চাই না। আমরা চাই সেফটি, নিরাপত্তা, যা তারা দিতে পারবে না, কারণ তারাই সন্ত্রাসী পোষে। এই যে সন্ত্রাসীরা হাত দেয় না গায়ে, এই সন্ত্রাসীরা এই ছাত্র দলের ভাইরা বোনদের গায়ে হাত দেয় না, এর দায় কিন্তু তারেক রহমানেরও আছে। এতগুলা বোনকে মারা হয়েছে, কোথাও দেখছেন তার নির্দেশনা? তিনি কি কোথাও বলছেন যে কোনো মা বোনদের গায়ে হাত দিবেন না? তার মানে তিনি এগুলোকে পুষে রাখেন, মা বোনরা যাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে, এই জন্য তিনি এগুলোকে পুষে রাখেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট সরকার গঠন করবেন এবং ইনশাআল্লাহ আমরা মা বোনদের জন্য এবং সকল মা বোনদের জন্য, শুধু বোরখা পরা মা বোনদের জন্য না, সকল রকম মা বোনদের জন্য আমরা একই সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসব। এবং কেউ হিজাবের জন্য কেউ এদেশে লাঞ্ছিত হবে না, কেউ অন্য পোশাকের জন্য লাঞ্ছিত হবে না। এটা আমাদের ইসলামে নাই, জোর জবরদস্তি করা ইসলামে নাই। যার যা ভালো লাগবে, যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে তাদের মতোই থাকতে দিব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জন্য দোয়া করবেন, যাতে আমরা ক্ষমতায় আসতে পারি এবং মানুষের সেবক হইতে পারি। আল্লাহ হাফেজ। সংগ্রামী রাজশাহীবাসী, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশের আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রসেনানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিলিয়ার সহ সভাপতি এবং মুখপাত্র রাশেদ প্রধান।
জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, আমার সামনে উপস্থিত প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত, বক্তব্য খুব সংক্ষিপ্ত। লন্ডন থেকে একজন মুফতি এসেছে, জানেন তো আপনারা? আসার পরে উনি নির্ধারণ করছেন কে মুসলমান থাকবে আর কে বিধর্মী হবেন। ওনার বক্তব্যের মাধ্যমে উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন। আমি আজকের এই বক্তব্যে ওনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি গতকালকে একটি সঠিক কথা বলেছেন। উনি বলেছেন 5 তারিখের পরে একটি দল নতুন করে জালেম হয়েছে যারা গুপ্ত ছিল। উনি সঠিক বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। তারা বলেছে 5ই আগস্টের পরে বাংলাদেশে 600টি রাজনৈতিক সহিংসতা হয়েছে, যার মধ্যে 92% জন্য দায়ী, অর্থাৎ 550টি রাজনৈতিক সহিংসতার পিছনে দায়ী এই বিএনপি। তাহলে জালেমের নাম কি? জালেমের নাম কি? আর আমরা সকলেই জানি এই লন্ডনী মুফতি গত 17 বছর লন্ডনে গুপ্ত ছিলেন। অতএব উনি সঠিক বলেছেন, নতুন করে যেই জালেম বিএনপি সৃষ্টি হয়েছে সেই বিএনপিকে 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো। রাজশাহীতে যেই 6টি আসন আছে সেই 6টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। তার আগে গণভোট আছে, ভুলেন নাই তো? গণভোটে 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 আবারও দেখা হবে বিজয় আপনাদের সাথে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী রাজশাহীবাসী, এই বিশাল নির্বাচনী জনসভা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জনসভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী 1 গোদাগাড়ি তানোর থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে যিনি আগামী 12 তারিখ লড়াই করবেন, আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর মুজিবুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার বিভিন্ন আসন থেকে আগত আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আহত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকে এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করেছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, জামাত সহ 11 দলীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, মাইক যন্ত্রের আওয়াজ যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আমি একটি কথা বলে শেষ করতে চাই, আমিরে জামাত এত ব্যস্ত যে ওনাকে নিজের আসনও রক্ষা করার জন্য ঢাকায় ফিরে যেতে হবে। সেহেতু আমার নামটা না থাকলে ভালো হতো, সঠিক কাজই করেছেন, কিন্তু আমিরে জামাত এটা না ছাড়ার কারণে আপনাদের সামনে উপস্থিত হইতে চাচ্ছি। আমার একটি কথা, সেটা হচ্ছে বাংলাদেশ 55 বছর অতিক্রম করছে। আপনারা বলেন অতীত দিনগুলোতে দেশে কোরআন সুন্নাহর আইন কি চালু হয়েছিল? একটা হয় নাই। আপনারা কি কোরআন সুন্নাহর আইন চালু করতে চান? আগামী দিনে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে শপথ নিতে হবে যে আমরা বাংলাদেশের জমিনে দল মত নির্বিশেষে বিভিন্ন এলাকার জনগণকে সাথে নিয়ে একই সাথে মানবতার কল্যাণ সাধনের লক্ষ্যে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য আগামী দিনে আর মানুষের আইনকে জাতীয় সংসদে দেওয়া যেতে পারে না। আমরা আল্লাহর আইন, কোরআন সুন্নাহর আইন, মানবিক কল্যাণের জন্য যে আইন আল্লাহ তাআলা দিয়েছেন সেটাই আগামী জাতীয় সংসদে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আগামী 12 তারিখ পর্যন্ত এই দাঁড়িপাল্লার প্রচারণা চালিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য 11 দলীয় প্রতীককে নির্বাচিত করার জন্য আমরা কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ওয়াদাকে কবুল করুন এবং এরই মাধ্যমে বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন। এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী রাজশাহীবাসী, সংগ্রামী জনতা, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, যিনি নিরন্তর ছুটে চলেন বিপর্যস্ত মানুষের পাশে, আগামীর একটি সুখী এবং সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার রূপকার মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী এ প্রতীক আছে, কোন সে প্রতীক? আলোচনা। ধন্যবাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষানগরী, অনেক শহীদের স্মৃতি বিজড়িত, আহত পঙ্গু ভাইদের রক্ত ঝরা এ রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, আরও সবাই আছেন বলে আমি বিশ্বাস করি। শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আজকের এই আয়োজনে উপস্থিত ভাই ও বোনেরা, মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, ইনশাআল্লাহ বিদায় নেব। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করছি আপনারা অপেক্ষায় আছেন একটা নতুন বাংলাদেশের। সেই বাংলাদেশটা কয় তারিখ পাওয়া যাবে? ইনশাআল্লাহ 13 তারিখ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের এই আকুতি কবুল করুন। স্বাধীনতার পর 54 বছর পাকিস্তান সৃষ্টি হওয়ার পর
এখন 54-এর সাথে আরও 23 আমরা যোগ করলে 77 বৎসর এই ভূখণ্ড এভাবেই চলছে। এক ভাই বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই, না, উন্নয়ন হয়েছে দুই ধরনের। একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, রাস্তাঘাট, এগুলার কিছু উন্নয়ন হয়েছে। আবার 54 বৎসরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজির, উন্নয়ন হয়েছে মানুষের হক নষ্ট করার, উন্নয়ন হয়েছে ব্যাংক ডাকাতি করার, উন্নয়ন হয়েছে শেয়ার মার্কেট লুট করার, উন্নয়ন হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পথে বসানোর, উন্নয়ন হয়েছে নিজেদের কপাল কিসমত গড়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার। এই দুই ধরনের উন্নয়ন সারা দেশে হয়েছে, এখানেও হয়েছে। আমরা তো এক ধরনের উন্নয়ন চাই, আমরা দুই ধরনের চাই না। আমরা চাই জনগণের উন্নয়ন, আমরা চাই 18 কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন। আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে, আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক। আমরা সেই দেশটি চাই। শিক্ষার পরে তার হাতে সে মর্যাদার একটা কাজ পাবে, ওই দেশটা চাই। আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা পাবে নিরাপত্তা এবং মর্যাদা। আল্লাহর দেওয়া সমস্ত অধিকার তারা এখানে নিঃসংকোচে ভোগ করবে। আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করার প্রয়োজন অনুভব করবে না। ভয় পাবে শুধু আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান করতে বলেছেন আমরা তাদের সবাইকে সম্মান করব। যাকে ভালোবাসতে বলেছেন তাদের সবাইকে ভালোবাসবো। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, নারীরাও না, পুরুষরাও না। ভয় শুধু আল্লাহ তাআলার জন্যে। কিন্তু একটা বিটির রাজত্ব গত 54 বৎসরে কায়েম করে রাখা হয়েছে। গত জুলাইয়ে যারা লড়াই করে বুক চিতিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গুত্ব বরণ করে যারা আমাদেরকে জুলাই এনে দিয়েছে, 36 জুলাই, তাদের একটা অঙ্গীকার, একটা আকাঙ্ক্ষা ছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল তারা একটা বৈষম্যহীন, ন্যায় বিচারে ভরপুর একটা বাংলাদেশ চায়। এই জন্য রাস্তায় নেমে স্লোগান দিয়েছে মাত্র একটা, বলেছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার সমাজে যখন কায়েম হবে তখন সকলেই তার পাওনাটা পেয়ে যাবে। সেই ন্যায় বিচার কে দিবে, কোথার থেকে দিবে? সেই ন্যায় বিচার তারাই দিবে যারা বিচারকে সম্মান করে। আর সেই বিচারের উৎস হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোথাও ন্যায় বিচার কখনো কায়েম হয়নি, হওয়া সম্ভব নয়। আল্লাহ সমস্ত সৃষ্টির খালেক, আমরা বাকিরা সব মাখলুক। আল্লাহ তাআলা জানেন তার কোন সৃষ্টি কোথায় কি প্রয়োজন, কি দুর্বলতা, কি তার পটেনশিয়াল রয়েছে, এটা আল্লাহর চাইতে কেউ বেশি বুঝে না। সেই আল্লাহ মানব জাতির অভিভাবক, রব, তিনি যে বিধান দিয়েছেন এটা দুনিয়ার সর্বোত্তম বিধান। এ বিধান কারো কোনো ক্ষতি করতে পারে না। বলবেন এই বিধান কি শুধু মুসলমানের জন্য? আমি বলবো না। বলবেন এই বিধান কি শুধু মানুষের জন্য? আমি বলবো না। এই বিধান সমস্ত মানব জাতির জন্য এবং আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য। কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি সারা জীব হিসাবে পয়দা করেছেন একটা বড় নিয়ামত দিয়ে, এটি হচ্ছে বিবেক, ভালো মন্দ বুঝার যোগ্যতা, কোনটা ভালো কোনটা মন্দ। আর এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর এবং কিতাব পাঠিয়েছেন। আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারো উপর জুলুম কখনো করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, এই দেশে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, সাঁওতাল ভাই বোনেরা আছে। আমরা সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। এই স্টেজে কিংবা সামনে, ডানে কিংবা বানে, দেখবেন যে দুইটা মানুষ হুবহু সমান না, কিন্তু সবগুলা মানুষ মিলেই আমাদের এই সমাজ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই। এই জন্য আমাদের 11 দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ।
আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে, মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদের কথা সাফ। আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ, জনগণের কাছে ওয়াদাবদ্ধ। জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন, আমরা ইনশাআল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না। এই দেশে রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর কোনো সম্পর্ক আমরা কোনো দেশের সাথে চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এই জন্যে আমাদের সোনার সন্তানেরা, আমাদের কলিজার সন্তানেরা সেদিন গুলিকে পরোয়া করে নাই। তারা দাঁড়িয়ে গিয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, কি তোমাদের গুলি কি শেষ হয়ে গেল? রাস্তা এখনো নিয়ন্ত্রণে আনতে পারো না কেন? তখন একজন অফিসার বলেছিলেন, স্যার, একটা গুলি মারি একজনই পড়ে দ্বিতীয়জন দাঁড়ায় যায়। এইটাই বাংলাদেশ। এই যুব সমাজকে থামানো যায়নি, থামানো যাবে না ইনশাআল্লাহ। এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা পূরণ করতে বদ্ধপরিকর। যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি, আমাদের রাজনীতি করার কোনো দরকার নেই। তারা যা চেয়েছে সেই বাংলাদেশটাই গড়তে চায়। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটা মানবিক, বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ গড়তে চাই। যেই বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলে নিরাপত্তা ভোগ করবেন এবং মর্যাদার সাথে বসবাস করবেন। যার যার যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করবেন। এখানে ধর্মের ভিত্তিতে কারো মর্যাদা পেশাগত দিকে ঠিক হবে না। পেশাগত ময়দানে মর্যাদা ঠিক হবে তার দক্ষতার ভিত্তিতে, তার দেশপ্রেমের ভিত্তিতে। এই দুইটা জিনিস যার মাঝে পাওয়া যাবে, কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা চাচ্ছি যেটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলবে। মানুষকে আর ডাকাইত হইতে সাহায্য করবে না, মানুষের সন্তান বানাবে, দেশ গড়ার কারিগর বানাবে। সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, মায়েরা থাকবেন ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় নিরাপদ থাকবেন মর্যাদার সাথে। শিশু জন্ম নেওয়ার পরে তার পুষ্টি, তার স্বাস্থ্যের পরিচর্যা, এর দায়িত্ব সরকারের। 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আর সারা জিন্দেগি জাতিকে দিয়ে যারা উজাড় করে একটা বয়সে পৌঁছে যাবেন, অবসর জীবনে চলে যাবেন, তাদেরও চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র। সেটাও বিনা পয়সা ইনশাআল্লাহ। মাঝখানে যেটা, সেটা পার্টিসিপেটরি, কিছু আমার সামর্থ্য অনুযায়ী আর কিছু সরকারের। এইভাবে ইনশাআল্লাহ আমরা একটা মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রত্যেকটি বিভাগীয় নগরী, প্রত্যেকটি জেলা কেন্দ্রে ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ কায়েম করব এবং বিশেষায়িত হাসপাতালও গড়ে তুলব। আর যে সমস্ত জায়গায় শ্রমঘন এরিয়া, সেখানে শ্রমিকদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল হবে। তারা যাতে ওখানে সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, স্বস্তির সাথে তারা যাতে সেবা নিতে পারেন, সেই দেশটি আমরা গড়তে চাই। ওই দেশটি আপনারা চান? সবাই চান ইনশাআল্লাহ। তাহলে আগামী 12 তারিখ 2টা ভোট। কয়টা ভোট? একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? গণভোটে হা মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, পুরানা রাজনীতিকে লাল কার্ড। হা মানে পুরানা রাজনীতিকে লাল কার্ড। যেই রাজনীতি মানুষ খুন করে, যেই রাজনীতি আয়নাঘর তৈরি করে, যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে, যেই রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, যেই রাজনীতি
রাজনীতিবিদদের জন্য ব্যবসার উপাদানে পরিণত হয়, 12 তারিখ সেই রাজনীতিকে ইনশাআল্লাহ লাল কার্ড। এই জন্য আমরা সবাই গণভোটে হা বলবো ইনশাআল্লাহ, হা চিহ্নতে আমরা সিল বসাবো। ঠিক আছে সবার? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হা। এবার দ্বিতীয় ভোট, যাদের অতীতেও হাসলত খারাপ ছিল, এখনো যারা লোভ সামলাইতে পারেনি, সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন? এরা রাষ্ট্রের জনগণের মান, জান এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে? এখনই দিচ্ছে না, তখন দিবে? দিবে না। আফসোস, আফসোস, তারাও মজলুম ছিলেন, কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না। এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই 234 জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে, এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। হায় রে আল্লাহ, এ কি দুনিয়ায় পড়লাম এসে। হ্যাঁ, একবার দিল্লির এক ভিক্ষুক, সে রাস্তার ধারে দাঁড়িয়ে বলে, 2টা পয়সা দে রা দে দে রাম। তোর বস্তা যখন ভরে গেছে, কয়েন বা মুদ্রা পাইতে পাইতে এবার টান দিছে আর উঠাইতে পারে না। এখন বলে যে ওই তার বিশ্বাস অনুযায়ী যে যেহেতু ডাকিয়া আমি কয়েন পাইছি, এখন দেখি ডাক দিয়ে একটা গুড়া পাই কিনা। এখন বলতেছে একটা ঘোড়া দেলা দে রে রাম। এক দারোগা সাহেব, তিনি তার মেডি ঘোড়া নিয়ে চলছিলেন, হঠাৎ করে রাস্তায় বাচ্চা প্রসব 2টা। এখন 2টা তিনি বহন করবেন কেমনে? একটা তিনি তুলেন তো আরেকটা পড়ে যায়। এখন দেখেন যে একজন গুড়া চাইতেছে, আস্তে করে নিয়ে বাচ্চা একটা তার গাড়ি উঠে দিলেন, নে এখন তুই নে। এখন বলতেছে উল্টা সমজিলা রে রাম, আমি চাইলাম গুড়ার পিঠে উঠবো, এখন গুড়াই উঠে গেল আমার ঘাড়ে, আমি তো এটা চাইনি। এদেরকে বলবো, চোখ মেলে দেখেন জনগণ আপনাদেরকে কিভাবে দেখে। আজকে যুবকদের উত্থান শুরু হয়েছে পরিবর্তনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। মা বোনদের উত্থান শুরু হয়েছে পরিবর্তন এবং নতুন বাংলাদেশের পক্ষে। এই দৃশ্য দেখে অনেকে নার্ভাস হয়ে, আপনাদের এখানে তো বোধহয় এখন মাঘ মাস, তাই না? না চৈত্র মাস? হ্যাঁ, রাজশাহীতে চৈত্র মাস। আর একটু জোরে বলেন না, এখানে চৈত্র মাস। তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে, এরা চৈত্র মাসে কি করবে? ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাই হেরে যাওয়ার পূর্বাভাস। শুরু হয়ে গেছে অলরেডি। 5টা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ, তোমাকে লাল কার্ড। তুমি যে প্রাণ গায়ে দিয়ে আসো, তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবো। সম্মানিত ভাইয়েরা, রাজশাহীর কিছু সমস্যা আছে, থাকবে, সব জায়গায় সমস্যা আছে। যেহেতু ইনসাফ কায়েম নাই, যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই, ভিশন নাই। এখানে একটা মেডিকেল কলেজ আছে, বহু পুরানা। যখন 8টা মেডিকেল কলেজ ছিল পূর্ব পাকিস্তানে, তখন এখানে একটা ছিল। সেই মেডিকেল কলেজ এখনো আছে। তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে, কিন্তু ডেন্টাল কলেজ এখানে স্থাপন করা দরকার। উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটা ঘুমিয়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ আর কয়টা দিন তো সবর করেন। যদি আল্লাহ তাআলা আপনাদের পছন্দের লোকদেরকেই দেশ সেবার সুযোগ দেন, আল্লাহর মেহেরবানি দাবি করতে হবে না, আমরাই খুঁজে খুঁজে বের করব জাতিকে সেবা দেওয়ার জন্য কোথায় কি দরকার। এবং আপনাদের ঘুমন্ত এই ডেন্টাল কলেজকে ইনশাল্লাহ টান দিয়ে আমরা জাগিয়ে তুলে দেবো ইনশাল্লাহ। সুগার মিল, এটা লোকসানি। কেন লোকসানি হবে? আমার দেশের মাটিতে আখ ফলে, আমার দেশের শ্রমিক এখানে কাজ করে, তাইলে একটা লোকসানি হবে কেন? চুরি চামারির কারণে লোকসান। মৌলানা মতিউর রহমান নিজামী 3.25 বৎসর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তখন বন্ধ
মিল কারখানা, সুগার মিল সহ তালা একটা একটা করে খুলতে শুরু করেছিলেন এবং 1 বছরের মাথায় সেইগুলাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। চুরি বন্ধ হওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল। ইনশাআল্লাহ যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে, 13 তারিখ থেকে বলা লাগবে না, অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খাড়া হয়ে যাবে। বাংলাদেশ নতুন রাস্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে এখানে সিএনজির সরবরাহ নিশ্চিত করা। হ্যাঁ, আমাদের ব্লু ইকোনমিতে সমুদ্রে এখনো আমরা সম্পদ আহরণে ঢুকতে পারিনি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, কারো চোখ রাঙ্গানির পরোয়া করব না ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তখন ইনশাআল্লাহ মনের মতো করে দেশের চাহিদা সব জায়গায় পূরণ করা যাবে। আপনারাও পাবেন ইনশাআল্লাহ, দোয়া করেন। এবার আমি আপনাদের হাতে আপনাদের জনগণের প্রতীক তুলে দিচ্ছি। তবে একটা কথা সাফ করতে চাই, একেবারে সাফ। আমরা 13 তারিখ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো সরকার চাই না। আমরা 13 তারিখ থেকে কোনো দলীয় সরকার চাই না। আমরা 13 তারিখ থেকে কোনো পরিবার এবং গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না। আমরা জামাতে ইসলামের আমি বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। সেই বিজয় যদি অর্জিত হয় ইনশাআল্লাহ এটা সকলের বিজয় হবে। সেদিন আল্লাহর মেহেরবানিতে আমরা সেজদায় পড়ে যাব। আমরা ওই দিনটার অপেক্ষা করছি। আপনারা এখন থেকে দোয়া করতে থাকেন, কোনো কালো চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোনো ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আবার কোনো ছাড় নেই। সিনা মজবুত করে, হাত শক্ত করে আমাদেরকে দাঁড়ায় যেতে হবে ইনশাআল্লাহ, এবং আমরা ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। সেই সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এখন থেকে আপনারা পাহারা বসাবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের পক্ষে এখন জোয়ার শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই জোয়ারটাকে যেন সংসদ ভবনে নিয়ে পৌঁছায় দেন, এবং সংসদ ভবনে যারা যাবেন তারা যেন কাণ্ড জ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে না পড়েন, বরঞ্চ আল্লাহকে ভয় করে মানুষের প্রতি দায় যুক্ত থেকে তারা যেন কাজ করতে পারেন। এই দুই এখন থেকে করবেন ইনশাআল্লাহ। এবার রাজশাহীর 6টি আসনে ভাইদের হাতে আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। প্রথমেই রাজশাহী 1 তানোর গোদাগাড়ি। এখানে বাংলাদেশ জামাতে ইসলামী তার একজন নায়েবে আমিরকে, সম্মানিত নায়েবে আমিরকে সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে জনগণের খেদমতে পেশ করেছে। আপনারা তাকে চিনেন। আমি তার হাতে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটু শক্ত করে ধরেন ভাই। প্রতীক আছে? আছে, প্রতীক আছে। ইনশাআল্লাহ একসাথে স্লোগান দিব। দোয়া করেন এই হাতটাকে যেন আল্লাহ মজবুত করে দেন, তিনি যেন জাতির খেদমত করতে পারেন, আল্লাহকে ভয় করে মানুষকে ভালোবেসে আল্লাহ যেন এই তৌফিক দান করেন, আমিন। এরপরে রাজশাহী 2, আপনাদের সকলের সুপরিচিত এই আসনে যিনি 11 দলের প্রতিনিধিত্ব করবেন, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন। আমি তাকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আমরা ডানপন্থী, আমরা বামপন্থী না রে ভাই, এদিকে আসে। জি, ধরেন, শক্ত করে ধরেন, আরো শক্ত। না, এই শক্তিতে হবে না, জাতির ভার নিতে হবে। প্রতীক আছে ইনশাআল্লাহ, স্লোগান একসাথে হবে। আল্লাহ তাকে কামিয়াব করুন, বিপুল ভোটে দোয়া করবেন ইনশাআল্লাহ। রাজশাহী 3 অধ্যাপক আবুল কালাম আজাদ, আসেন, ডান দিকে আসেন, ধরেন, শক্ত করে ধরেন ইনশাআল্লাহ। শিক্ষাবিদকে আল্লাহ তাআলা সমাজের খেদমতের জন্য কবুল করুন, আল্লাহ তাআলা তার বিজয় নিশ্চিত করে দিন ইনশাআল্লাহ তাআলা আজিম। তারপরে রাজশাহী 4 ডাক্তার আব্দুল বারী সর্দার, ইনশাআল্লাহ নামে সর্দার হলেও তিনি জাতির সেবক হবেন ইনশাআল্লাহ। ধরেন, শক্ত করে ধরেন। আল্লাহ তাআলা তার কামিয়াবি তাকে দান করুন এবং তার মাধ্যমে এই জনপদের খেদমত করার তৌফিক এনায়েত করুন। এরপরে রাজশাহী 5 মৌলানা মঞ্জুর রহমান, মাশাআল্লাহ একজন তরতাজা যুবক। প্রতীক আছে আলহামদুলিল্লাহ। এই প্রতীকের ব্যাপারে স্লোগান হবে ইনশাআল্লাহ। তৈরি হন সবাই। এরপরে অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক, নাকি? আলহামদুলিল্লাহ, আসেন, মাশাআল্লাহ। প্রিন্সিপাল সাহেবের হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। এখন চলে যান, আমারটা আমার হাতে দেন ভাই। প্রতীক আছে
ভাই বোনেরা প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু জুড়ে জুড়ে সুরে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ 12 তারিখ সারা বাংলায় সারা দিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতে যাবে, বিজয় হবে ইনসাফের। ইনশাআল্লাহ বিজয় হবে 11 দলের। ইনশাআল্লাহ বিজয় হবে জনগণের। ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান। আসুন আল্লাহর নামে ধ্বনি তুলে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, কানাই কানাই পরিপূর্ণ আজকের এই মাদ্রাসা ময়দানে ইতিমধ্যে আমাদের